একটি আধুনিক ও কার্যকর পেনশন ব্যবস্থাকে দেশের জনগণকে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের সুযোগ করে দেয়। জনগণ তাদের কর্মক্ষম সময়ের আয় প্রবাহকে সমগ্র জীবন ব্যাপী ভোগ করতে পারে। ভবিষ্যতের সাবলীল জীবনের নিশ্চয়তা তাদের শারীরিক এবং মানসিক স্বস্তি এনে দেয়। জনগণকে সুখ সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের যে স্বপ্ন জাতির পিতা দেখিয়েছেন, পেনশন তার একটি কার্যকর অনুষঙ্গ হতে পারে। সে কারণে আমরা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণতার সাথে 2008 সালে সার্বজনীন পেনশন স্কিম চালু করার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে 2022-23 অর্থ বছরের বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী সার্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের ঘোষণা দেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল মানুষকে পেনশন ব্যবস্থা আওতায় আনা অনেক বিস্তৃত একটি কাজ। সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সম্ভাব্যতা যাচাই করা, আইনি কাঠামো ও সরকারের আর্থিক ব্যবস্থাপনা কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা সহ অনেক বিষয় এই কার্যক্রমের সাথে জড়িত। আমরা সতর্কতা ও একাগ্রতার সাথে প্রতিটি ধাপের কাজ সম্পন্ন করেছি। সুনির্দিষ্ট আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে, ইউ পেনশন প্ল্যাটফর্মে পেনশন ব্যবস্থাকে সম্পৃক্ত করা হয়েছে, পেনশন ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেটেড এবং অনলাইন ভিত্তিক করা হয়েছে, পেনশন কর্তৃপক্ষ গঠন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েব পোর্টাল তৈরি, অনলাইনে চাঁদা প্রদানের মাধ্যমে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার অন্যান্য প্রয়োজনীয় কারিগরি বিষয়াদি আমরা সম্পূর্ণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, বিচক্ষণতা ও নেতৃত্ব দিয়ে আমাদেরকে সবসময় নির্দেশনা দিয়েছেন, তত্ত্বাবধান করেছেন মাননীয় অর্থমন্ত্রী। সার্বজনীন পেনশন স্কিমের তাত্ত্বিক এবং প্রায়োগিক সকল কাজ আমরা নিজেরা করেছি। এই কাজে আমরা কোনো বিদেশি বা দেশি পরামর্শকের সহায়তা নেই। আমাদের সক্ষমতা বেড়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মুখ্য সচিব মহোদয় বললেন সরকারি কর্মচারীরা পেনশন সুবিধা ভোগ করে। এখন সরকারি কর্মচারী ব্যতীত 18 থেকে 50 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত হারে চাঁদা দিয়ে পেনশন স্কিমের সুবিধা ভোগ করতে পারবেন। যেদিন থেকে চাঁদা প্রদান শুরু করবেন তার 10 বছর পর থেকেই চাঁদা প্রদানকারী সারা জীবনের জন্য পেনশন সুবিধা পাওয়া শুরু করবেন। তবে চাঁদা দিতে হবে নিরবিচ্ছিন্নভাবে। পুরো পেনশন স্কিমটি মোট 6টি স্কিমের সমন্বয়ে গঠিত। আমরা শুরু করছি প্রগতি, প্রবাস, সুরক্ষা, সমতা এই 4টি স্কিমকে নিয়ে। আমি এই 4টি স্কিম সম্পর্কে একটু বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রগতি স্কিমের পেনশনের সুবিধা পেতে যাচ্ছেন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মরতরা। এই সুবিধা চাকরি শেষে ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে তাদেরকে মানসিক স্বস্তি এবং আর্থিক নিশ্চয়তা দিবে। প্রবাস স্কিমের আওতায় সুবিধা পাবেন প্রবাসে কর্মরত বা অবস্থানরত বাংলাদেশিরা। বিদেশে কষ্টার্জিত অর্থ পরিকল্পিতভাবে সঞ্চয়ের যথাযথ ক্ষেত্র উন্মোচন হলো তাদের জন্য। সুরক্ষা স্কিমটি চাকরিজীবীদের বাইরে অনানুষ্ঠানিক অথবা সকর্মে নিয়োজিত আছেন তাদের জন্য। একটা উদাহরণ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, 30 বছরের কোন ব্যক্তি যদি 5,000 টাকা করে চাঁদা দেওয়া শুরু করে, 60 বছর শেষ হলে সে প্রতি মাসে 62,330 টাকা করে পেনশন পাবে। সর্বশেষ যে পেনশন স্কিম তার নাম হচ্ছে সততা স্কিম। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের জন্য এই স্কিমটা তৈরি করা হয়েছে। সমতা স্কিমের ক্ষেত্রে সুবিধাভোগী কর্তৃক প্রদত্ত চাঁদার সমপরিমাণ অর্থ সরকার তার হিসাবে জমা দিবে। দারিদ্র্য এবং অসমতা দূরীকরণে এই স্কিমটি অনন্য ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। চাঁদা প্রদান সহ অন্যান্য সেবা সমূহ অত্যন্ত গ্রাহক বান্ধব হিসেবে তৈরি করার চেষ্টা করেছি আমরা। প্রকৃত বাস্তবায়ন শুরু হলে সকলের পরামর্শ নিয়ে প্রক্রিয়াটি আমরা আরো
স্মার্ট করে তুলতে পারবো আশা করি। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই অর্থ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইসিটি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, আইবাস টিম সহ সংশ্লিষ্ট সকলকে, যাদের নিরলস ও একাগ্র পরিশ্রমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম অঙ্গীকার বাস্তবায়নের দ্বার প্রান্তে উপনীত হয়েছি। বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের গভর্নর মহোদয়কে। তিনি অর্থ বিভাগে কর্মকালে সার্বজনীন পেনশন পদ্ধতির কাজ শুরু করেছিলেন। অর্থ বিভাগ ছেড়ে গিয়েও এই বিষয়টির সাথে সার্বক্ষণিক সংশ্লিষ্ট থেকেছেন, আমাদেরকে তার মূল্যবান উপদেশ দিয়ে সহায়তা করেছেন। মাননীয় অর্থমন্ত্রী পরামর্শ দিয়েছেন সব সময়, কৃতজ্ঞতা তার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরের মতোই আমাদের দিক নির্দেশক, আমাদের অভিভাবক, তার কাছে আমাদের সীমাহীন কৃতজ্ঞতা। সম্মানিত সুধী, বঙ্গবন্ধুর প্রাণের বাংলাদেশ দৃঢ়, সুসংহত, বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। যে বাংলাদেশের অগ্রযাত্রার মূল কেন্দ্রবিন্দু হলেন দেশের আপামর জনসাধারণ, আজ সেই মাহেন্দ্রক্ষণ। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রাণপ্রিয় দেশবাসীকে উপহার দিতে যাচ্ছেন সর্বজনীন পেনশন স্কিম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সিনিয়র সচিব অর্থ বিভাগ। এবারে আমরা সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত একটি ভিডিও চিত্র দেখার জন্য অনুরোধ করছি। এই দেশের সকল মানুষকে নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। তিনি চেয়েছিলেন এদেশের মানুষের নিরাপদ জীবন, আর তাই সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল সামাজিক নিরাপত্তার অধিকার। এই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন। সার্বজনীন একটা পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি, তাদের একটা সুরক্ষিত জীবন দেওয়া। অঙ্গীকার বাস্তবায়নে দেশের সর্বস্তরের জনগণকে একটি টেকসই পেনশন কাঠামো অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রণীত হয় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2022 স্থায়ী কমিটি কর্তৃক সুপরিষ্কৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এই আইনের আওতায় প্রতিষ্ঠা করা হয় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। আইনের কার্যকর বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত করা হয় একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউ পেনশন। এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পেনশন প্রাপ্তির সকল কাজ সম্পন্ন করা যাবে। সবার জন্য পেনশন, ব্যাপারটা বুঝলাম না মাস্টার সাহেব। বিকালে বাড়িতে এসো, বোঝায় বলবো না। বসো 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 বসো, তোমাদের যে জন্য ডাকছি। বৃদ্ধ বয়সে মানুষেরা আয় উপার্জন করার সুযোগ থাকে না, সন্তানরাও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ফলে অনেক সময় বাবা মা অবহেলার শিকার হয়। তাই বৃদ্ধ বয়সে সবার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সবার জন্য পেনশনের ব্যবস্থা করেছে। সবার লিগে পেনশন? আরে হ্যাঁ, দেশের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক নিজের এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে খুব সহজেই পেনশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু সবাই তো সরকারি চাকরি করে না, পেনশন পাবে কেমনে? পাবে, কারণ ভিন্ন ভিন্ন পেশাজীবীদের জন্য আছে ভিন্ন ভিন্ন পেনশন স্কিম। যেমন ধরো আমাদের মানিক, তার মতো যারা সকর্মে নিয়োজিত তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আছে সুরক্ষা পেনশন স্কিম। আমাদের কলিম যেমন বিদেশে থাকে, ওর মতো যারা বিদেশে থাকে তাদের জন্য আছে প্রবাস পেনশন স্কিম। আনুসিং মার্মা যেমন বেসরকারি চাকরি করে, তাদের জন্য আছে প্রগতি পেনশন স্কিম। এছাড়া সমাজের স্বল্প আয়ের মানুষের জন্য আছে সমতা পেনশন স্কিম। এইখানে সরকারও আপনার চাঁদার সমান টাকা দিবে।
রেজিস্ট্রেশন করে নিজের পেশা অনুযায়ী যে কোনো একটা স্কিম বেছে নিলেই হলো। শুধু রেজিস্ট্রেশন করলে পেনশন পাওয়া যাবে না, তার জন্য সঞ্চয় করতে হবে। আমাদের সুজন, তার বয়স এখন 18। সে এখন থেকে চাঁদা দিলে 60 বছর বয়স থেকে আজীবন পেনশন পাবে। এই যে আমাদের আকবর ভাইয়ের বয়স এখন 55 বছর। ভাই ন্যূনতম 10 বছর চাঁদা দিলেই পেনশন পাবেন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ইউ পেনশন প্ল্যাটফর্মে। ইউ পেনশন প্ল্যাটফর্ম হতে ভবিষ্যৎ মাসিক পেনশনের পরিমাণ সহজেই জানা যাবে। নিবন্ধনের পরে যদি চাঁদাদাতা মারা যায়, চাঁদাদাতা পেনশন পর মারা গেলে তার 75 বছর পূর্ণ হওয়া পর্যন্ত মাসিক পেনশনের অর্থ তার নমিনি পাবেন। আর চাঁদাদাতা পেনশন পাবার আগে মারা গেলে তার জমাকৃত অর্থ মুনাফা সহ নমিনি ফেরত পাবেন। কিস্তির টাকা জমা করুন কিনলে স্মার্ট বাংলাদেশে টাকার লেনদেন এখন খুবই সহজ। মোবাইলের মাধ্যমে, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে কিস্তির টাকা জমা দেওয়া যাবে খুব সহজে। এছাড়া সরাসরি ব্যাংকে গিয়েও জমা দেওয়ার ব্যবস্থা তো আছেই। পেনশনের জন্য নির্ধারিত চাঁদায় ট্যাক্স দিতে হবে না। মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত। সুখে ভরবে আগামী দিন, পেনশন হবে সর্বজনীন। জনসাধারণের নিরাপদ ভবিষ্যৎ রচনায় সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি মাইলফলক। সর্বজনীন পেনশন স্কিম, জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুর রউফ তালুকদার, গভর্নর বাংলাদেশ ব্যাংক। আব্দুর রউফ তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় অর্থমন্ত্রী, সম্মানিত মুখ্য সচিব, উপস্থিত এবং ভার্চুয়ালি সংযুক্ত প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। এই শোকাবহ মাসে আমি প্রথমে গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে স্মরণ করছি 15 আগস্ট 1975 সালে শাহাদাত বরণকারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং পরিবারের আরো 15 জন সদস্য, যারা কতিপয় বিশ্বাসঘাতকের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। জাতির পিতা একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তার প্রতিফলন আমরা দেখতে পাই তারই নির্দেশনায় প্রণীত বাংলাদেশের সংবিধানের 15 অনুচ্ছেদে। কিন্তু জাতির পিতাকে অসময়ে হত্যা করায় আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে একটি অনুকূল পরিবেশের জন্য। 2008 সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের সভানেত্রী এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয়ভাবে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের অঙ্গীকার করেছিলেন। এই ধারাবাহিকতায় 2015 সালে প্রণীত জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে একটি ব্যাপক ভিত্তিক, সমন্বিত ও অংশগ্রহণমূলক পেনশন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারকে বাস্তবে রূপ প্রদান করার লক্ষ্যে অর্থ বিভাগ সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের প্রাথমিক কার্যক্রম শুরু করে। এ লক্ষ্যে প্রতিবেশী এবং উন্নয়নশীল ও উন্নত দেশের বিভিন্ন বিদ্যমান পেনশন ব্যবস্থার তথ্য সংগ্রহ ও বিস্তারিত পর্যালোচনা করা হয়। এছাড়াও ভারতের জাতীয় পেনশন সংস্কারের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি প্রতিনিধি দল সে দেশ সফর করে। আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট এবং সরকারের সক্ষমতা বিবেচনায় নিয়ে সার্বজনীন পেনশন প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থ বিভাগ একটি কৌশলপত্র প্রণয়ন করে, যা বিবেচনা ও অনুমোদনের জন্য গত 17 ফেব্রুয়ারি 2020 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তৎকালীন অর্থ সচিব হিসাবে উপস্থাপন করার আমার সুযোগ হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার ব্যক্তিগত আগ্রহের কারণেই উক্ত কৌশলপত্রের আলোকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023 এবং প্রয়োজনীয় বিধি দ্রুত প্রণয়ন করা সম্ভব হয়েছে। বিভিন্ন সমীক্ষা এবং তথ্য উপাত্ত হতে দেখা যায় আমাদের প্রত্যাশিত গড় আয়ু বর্তমানে 73 বছর, যা 2050 সালে হবে 80 বছর। অর্থাৎ আগামী 3 দশকে একজন কর্মীর অবসর গ্রহণের পরও গড়ে 20 বছর আয়ু থাকবে। অভ্যন্তরীণ খাতের কর্মজীবীদের আয়ের প্রায় 90% দৈনন্দিন ভোগে ব্যয় হয়। অপরদিকে প্রবাস আয়ের 75% দৈনন্দিন ভোগে এবং মাত্র 25% বিনিয়োগে ব্যয় হয়ে থাকে। এরূপ ভোগ ব্যয়ের ফলে বৃদ্ধ বয়সে নিয়মিত আয় প্রবাহের সুযোগ থাকে না। ফলে বৃদ্ধ বয়সে দারিদ্র্য সহ অন্যান্য ঝুঁকি দেখা যায়। কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও দুর্যোগ কবলিত হয়ে গ্রাম হতে শহরে এবং ছোট শহর থেকে বড় শহরে অভিগমন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একান্নবর্তী পরিবারের মাধ্যমে বয়স্ক ব্যক্তির জন্য গ্রামে যে সামাজিক সুরক্ষা সহ নিরাপত্তা বলয় ছিল তা ক্রমেই হারিয়ে যাচ্ছে। একক পরিবারে বসবাস বৃদ্ধি পাওয়ার কারণে বয়োবৃদ্ধদের নিরাপত্তার দায়িত্ব বর্তমানে হুমকির সম্মুখীন। বাংলাদেশের শ্রমবাজারের 85% জনানুষ্ঠানিক খাতে নিয়োজিত, অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত, যাদের পেনশন, গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ডের কোনো সুবিধা নাই। বর্তমানে নির্ভরশীল জনসংখ্যার হার 7.7%, যা 2050 সালে বৃদ্ধি পেয়ে 24% এবং 2075 সালে 48% উন্নীত হবে। বাংলাদেশে বর্তমানে বয়স্ক জনগোষ্ঠীর তুলনায় কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি। সে কারণে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি শুরু করার এটিই প্রকৃত সময়। আমাদের উন্নয়ন পরিকল্পনায় 2030 সালে উচ্চ মধ্যম আয়ের এবং 2041 সালে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এ লক্ষ্যে পৌঁছাতে যে সকল শর্ত পূরণ করতে হবে তার অন্যতম হলো সকল নাগরিকের বৃদ্ধকালীন সময়ের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। সর্বজনীন পেনশন কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে মোট 6টি স্কিম এর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে 4টি স্কিম মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি উদ্বোধন করবেন। অবশিষ্ট 2টি স্কিম একটি সুবিধাজনক সময়ে পরবর্তীকালে চালু করা যাবে। সর্বজনীন পেনশনের কৌশলপত্র এবং আইনের ন্যায় এই স্কিম সমূহ অর্থ বিভাগের কর্মকর্তাগণ নিজেরাই তৈরি করেছেন, যেটা অর্থ সচিব মহোদয় তার বক্তব্য বলেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ হোম গ্রোন একটি কার্যক্রম। এজন্য কোনো কনসালটেন্ট বা উন্নয়ন সহযোগী সহায়তা নেওয়া হয় নাই। তবে স্কিম সমূহের যথার্থতা ও হিসাবায়ন এক্সপার্ট দিয়ে পরীক্ষা করানো হয়েছে। আমি নিজেও G20 সভা শেষে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সহায়তায় ভারতের পেনশন অথরিটি সদর দপ্তরে একটি উপস্থাপনায় অংশ নেই। সেখানে তাদের স্কিম সমূহ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং তথ্যপত্র প্রদান করা হয়। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বিবেচনায় নিয়ে সমগ্র পেনশন কার্যক্রম সম্পূর্ণ অটোমেশনের আওতায় চালু করা হচ্ছে। এখানে হিউম্যান ইন্টারফেস কমানো হয়েছে যেন সাধারণ মানুষ দ্রুত তাৎক্ষণিক সেবা পেতে পারেন। এখন বাস্তবায়ন পর্যায়ে মূল চ্যালেঞ্জ হবে 2টি। প্রথমত, সর্বজনীন পেনশনের লক্ষ্য ও সুবিধাদি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রচারণা চালানো, যা বিশেষ সংখ্যক মানুষকে দ্রুত এই কর্মসূচির আওতায় আনতে সহায়তা করবে। গত কয়েকদিন জাতীয় পত্রিকায় সর্বজনীন পেনশন সম্পর্কে বেশ কিছু অ্যানালাইটিক্যাল এবং পজিটিভ খবর প্রকাশ হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকেও প্রায় সকল পত্রিকায় এই ব্যাপারটা বিশেষ এবং ব্যাপক প্রচার পেয়েছে। এ ধারা অব্যাহত রেখে প্রান্তিক কর্মজীবী জনগোষ্ঠীর নিকট সর্বজনীন পেনশনের বার্তা পৌঁছাতে হবে। দ্বিতীয়ত, সর্বজনীন পেনশনের আওতায় যে তহবিল গঠিত হবে তা নিরাপদ এবং দ্রুত বিনিয়োগ নিশ্চিত করা, আর এই জন্য প্রয়োজন হবে একটি দক্ষ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ কাঠামো গড়ে তোলা। তহবিলের অর্থ নিরাপদ ও সুষ্ঠু বিনিয়োগ নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংকের একটি ভূমিকা থাকবে, যা যথাযথভাবে পালন করার জন্য আমরা সচেষ্ট থাকব। সর্বজনীন পেনশন কার্যক্রম উদ্বোধনে এই মহেন্দ্রক্ষণে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
আমি অর্থ সচিব এবং তার টিমকে ধন্যবাদ জানাচ্ছি অতি দ্রুততার সাথে সর্বজনীন পেনশন আইন এবং এর বিধিসমূহ প্রণয়ন করা এবং এ কাজ অগ্রগতি সম্পর্কে আমাকে অবহিত রাখার জন্য। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সর্বদা আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং উৎসাহ প্রদান করেছেন। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সর্বজনীন পেনশন ব্যবস্থা এই ধারণাটি 2008 সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করার জন্য এবং অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এর দ্রুত বাস্তবায়নে আপনার ব্যক্তিগত আগ্রহ ও প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য। সর্বজনীন পেনশন স্কিমের সর্বান্ন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত গভর্নর বাংলাদেশ ব্যাংক। সমবেত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি। মাননীয় মন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি। থ্যাংক ইউ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধনী এই মহৎ অনুষ্ঠানে আমাদের মাঝে আজ উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সালাম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, অগাস্ট মাস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত বেদনাবহ একটি শোকের মাস। এই মাসে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15 আগস্টের কাল রাত্রির সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। সুপ্রিয় বন্ধুগণ, জাতির পিতা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার উন্নয়ন দর্শন, আছে তার প্রদর্শিত পথ। জাতির পিতার প্রদর্শিত পথে তারই রক্তের উত্তরাধিকার আধুনিক বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন পরিক্রমা এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক রচনা করে চলছেন উন্নয়নের গল্পগাথা। আজ তেমনি একটি দিন, এই দিনটি হবে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকে আমাদের অর্থনীতির আঙ্গিনায় মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন, এই ব্যালেন্সড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বাস্তবায়নের আরেকটি দিন। আজ এই দেশের সকল মানুষকে তাদের বৃদ্ধ বয়সে একটি মজবুত সুরক্ষা প্রদানের মাইন্ডরক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি 2009, 2019, 2020, 2022, 2023, 2024 অর্থ বছরের বাজেট বক্তৃতায় সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছিলাম। সুপ্রিয় বন্ধুগণ, টুডে ইজ এ ডে অফ কালমিনেশন। আমরা আজ সর্বজনীন পেনশন পদ্ধতি চালুর দ্বার প্রান্তে। মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এই মহৎ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমি আর সময় নেব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। প্রিয় সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং সর্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন ঘোষণার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানে উপস্থিত যারা রয়েছেন সকলকে এবং এখানে যারা প্রবাসী এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকলকে আমি এই উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সর্বজনীন পেনশন স্কিম এই উদ্বোধন অনুষ্ঠান আজকে আমরা এই শোকের মাসে করছি। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো এদেশের মানুষের জন্যই আজীবন সংগ্রাম করেছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য।
মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করবেন, উন্নত জীবন দিবেন, সেই চিন্তা নিয়েই কিন্তু আজীবন সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আমার মনে হয় যে শোকের মাসে আমি এটা করছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সেই সাথে সাথে তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি সব এটা ভাবছি যে হয়তো ব্যস্ত থেকে তিনি দেখবেন, জানবেন যে তার দুঃখী মানুষের জন্য আমরা কিছু করতে পারছি। আজীবন সংগ্রাম করে গেছেন, জেল জুলুম সহ্য করেছে বাংলার মানুষের জন্য। আপনার এই সংগ্রামের পথ দিয়েই তো আমরা স্বাধীনতা পেলাম, একটি জাতি হিসেবে মর্যাদা পেলাম, আত্মপরিচয়ের সুযোগ পেলাম, একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেলাম। আমরা যদি আজকে স্বাধীনতা না পেতাম, আমাদের তো কোনো পরিচয় থাকতো না, আমাদের নিজস্ব কোনো পাসপোর্ট থাকতো না, আমরা তো সবসময় অন্যের দ্বারা শোষিত, বঞ্চিত, নির্যাতিত থাকতাম। সেই আজকের দিনে আমরা সেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, তা বাস্তবায়নের জন্য এই সার্বজনীন পেনশন স্কিমের এই উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি, যে দেশের মানুষ তার জীবনটাকে অন্তত সুরক্ষিত করতে পারবে। এর মাঝে আমি আজকের দিনে সেই সাথে সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, আমার নির্যাতিত মা বোনদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আর সেই সাথে স্মরণ করে আমার মাকে, যে সারা জীবন আমার বাবার পাশে থেকে তার সংগ্রামের পথ সবসময় সহযোগিতা করেছেন। ঘর সংসার দল বা আমাদের মানুষ করা সব কাজ তিনি নিজেই করতেন। তিনি কখনো আমার বাবাকে তার কাজে বাধা দেননি বা কোনো দাবি দেওয়া তার ছিল না। সব সময় বলতেন যে তুমি তোমার কাজ করো, তোমার সংসার নিয়ে চিন্তা করতে হবে না। আমার বাবা যখন জেলে থাকতেন তখন তিনি একদিকে যেমন ঘর, আমার বাবার বিরুদ্ধে তো অনেক মামলা মোকদ্দমা এবং জেল জুলুম, সেই মামলা মোকদ্দমা দেখা, দলের কাজ করা, নেতা কর্মী তাদের নির্দেশনা দেওয়া, সবই কিন্তু তিনি এক হাতে সামলেছেন। ৭৫ 15 আগস্ট ঘাতকের দল শুধু আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, তাকে হত্যার পর সাথে সাথে আমার 3 ভাই, 3 জনই আমার ছোট, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আমার ছোট 10 বছরের ভাই রাসেল, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। কামাল চাগালি নবপ্রীতিবদ্ধ সুলতানা এবং পারভিন জামা রোজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা পঙ্গু মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। আমার বাবা মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে এসেছিলেন, ঘাতকের দল তাহাদের প্রচার, তাকেও হত্যা করে। সিদ্দিকুর রহমান পুলিশ অফিসার ছিল দায়িত্বরত, তাকে হত্যা করে। আমার মেজ ফুপুর বাড়িতে আক্রমণ করে আমার ফুফাতো ভাই মুক্তিযোদ্ধা শেখ ফজলুর রহমান এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী, যে আমার সেজ ফুপুর মেয়ে, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার সেজ ফুপা আব্দুল সানিয়াবাদ, তাকে হত্যা করেছে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র ভাগ্নে সহ আর আত্মীয় পরিবার পরিজনকে নির্মমভাবে হত্যা করে। এবং গুলির আঘাতে আমার ফুপু, আমার পৌত বোন, ভাই, তারা কিন্তু পঙ্গু ছিল। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঘাতকের দল শুধু আমার আপনজনকে হত্যা করে কেড়ে নিয়েছে তা নয়, তারা কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকেই হত্যা করেছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল। যে আদর্শ নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছেন, সেই আদর্শ তারা হত্যা করে দিয়েছিল। বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যে বাংলাদেশের মানুষের কোনো অধিকারই ছিল না, না ছিল ভোটের অধিকার, না ছিল বাঁচার অধিকার। সেই অবস্থার একটা পরিবর্তন আমরা করতে চেয়েছি।
কারণ জাতিপিতা আমাদের স্বাধীনতা দেওয়ার পর সাথে সাথে তিনি আমাদেরকে একটা সংবিধান দিয়েছিলেন, যে সংবিধানে দেশের প্রতিটি মানুষের অধিকারের কথা, মৌলিক অধিকারের কথা বর্ণিত আছে, পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের কথা বলা আছে। দুর্ভাগ্যের বিষয় যে মার্শাল ল জারির মাধ্যমে সেই সংবিধান একেবারে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, মানুষের অধিকারগুলি কেড়ে নেওয়া হয়। আমি আমার ছোট বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। এই বাচ্চাটাও খুব দুঃসহ বাচ্চা, 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়, তারপর দেশে ফিরে আসার সুযোগ পাই। সেটাও বাংলাদেশের মানুষ আমাকে আসার সুযোগ করে দিয়েছিল। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। যে দেশে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করার জন্য ব্যাপকভাবে আমার বাবা কাজ শুরু করেছিলেন, আমি এসে দেখেছি সারা বাংলাদেশ ঘুরে যে প্রতি এলাকায় দুর্ভিক্ষ, মহঙ্গা, মানুষের পেটে খাবার নেই, থাকার জায়গা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। অথচ 3.5 বছর, 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কাজও করে গিয়েছিলেন, এবং বাংলাদেশও আর্থিকভাবে এগিয়ে যাচ্ছিল। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কোনো রিজার্ভ মানি ছিল না, 1 টাকা রিজার্ভ ছিল না, কারেন্সি নোট ছিল না, সব পাকিস্তানে পুড়িয়ে দিয়ে গিয়েছিল। 7.5 কোটি মানুষের 3 কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তখন তো রাস্তাঘাট সেগুলিও সম্পূর্ণ ধ্বংস। ওই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই তো মাত্র 3.5 বছরে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যান। তিনি বলেছেন যে এই খুনে ধরা সমাজ ভেঙে একটা নতুন সমাজ গড়ে তুলব এবং উপনিবেশিক এই ব্যবস্থা পরিবর্তন করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূলের মানুষকে ক্ষমতায়ন করব। আর সেই পদক্ষেপটাই তিনি নিয়েছিলেন। দ্বিতীয় বিপ্লবের ডাকও দিয়েছিলেন, সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের মানুষের কাছে অফুরন্ত সাড়াও পেয়েছিলেন। আর যখন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগটা এলো, মানুষ অন্তত আশার আলো দেখলো, তখনই সেই আশার প্রদীপ নিভিয়ে দেওয়া হলো 15 আগস্ট জাতিপিতাকে হত্যা করে। আমি ফিরে এসেছি শুধু ওই একটা লক্ষ্যই সামনে নিয়ে, যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবা যে কাজ করেছিলেন, যে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতার জন্য ব্যর্থতায় পর্যবেসিত না হয়। তো আজকে আমি সকলকে এই কথাই বলবো যে আজকে দিনটা আমার জন্য সত্যি আমাদের জন্য একটা অনন্য সাধারণ দিন। কারণ বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। কারণ আজ আমরা আমাদের যে উন্নয়নের পরিকল্পনা, সেখানে যে আমাদের একেবারে সেই তৃণমূলের মানুষ বা সব অবহেলিত মানুষ, তাদেরকেও যে আমরা অন্তর্ভুক্ত করতে পারছি, সেই অন্তর্ভুক্তিমূলক যে এই যে কর্মসূচি, সেটা যাত্রা শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। কারণ আমাদের সরকারি অফিসাররা তো পেনশন পায়, তাদের যখন অবসর জীবনযাপন করেন তখন তাদের একটা সুরক্ষা আছে। কিন্তু আমাদের সাধারণ মানুষগুলি যখন কর্মক্ষমতা হারায়, তখন তো তাদের আর কোনো সুযোগ থাকে না। যদিও আমরা 96 সালে সরকার আসার পর এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ভাতা দেওয়ার আমরা চালু করি এই কারণে যে অন্তত একজন বয়োবৃদ্ধ তার বাড়িতে তার ঘরের জন্য সে ঠাঁই পায়, স্থান পায়, তার হাতে কিছু টাকা থাকে, তিনি যে তা খরচ করতে পারেন, সংসার বা পরিবারের কাছে তার একটা মূল্য থাকে। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই পদক্ষেপটা নিয়েছিলাম। আজকে মনে করি এই সার্বজনীন পেনশন স্কিম যখন চালু হবে, তখন আর তাদের ভাতের উপর নির্ভরশীল হতে হবে না, তার নিজেরও একটা আয় হবে। সেটাই বড় কথা। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি তার কিছু বক্তৃতার অংশ, তিনি বলেছিলেন কোট, আমরা একটা আদর্শের জন্য সংগ্রাম করছি, আমার সরকারের নীতি হচ্ছে স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে,
তাই স্বাধীনতার সুফল তারা যাতে ভোগ করতে পারে অবশ্যই তার নিশ্চয়তা বিধান করতে হবে। আনকোট। তিনি করতে চেয়েছিলেন কিন্তু তাকে তো করতে দেওয়া হয়নি। আজকে তার সেই কাজগুলি আমরা করার চেষ্টা করছি। আমাদের অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হয়েছে। 96 থেকে 2001 পর্যন্ত অনেক কাজ আমরা করেছিলাম যেটা 2001-এ বিএনপি জামাত জোট ক্ষমতায় সেগুলি একে একে ধ্বংস করেছিল। এরপরে আপনারা জানেন যে এমার্জেন্সি ঘোষণা হয়, সে সময় এদেশের মানুষ অনেক কষ্ট ভোগ করে। তারপর 2008-এর নির্বাচন, এই নির্বাচনে আমাদের যে নির্বাচনী ইস্তেহার, কারণ 2007-এ আমাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সম্পূর্ণ একা একটা বাড়িতে আমাকে রাখা হয়েছিল, আমি সময় নষ্ট করিনি। তখন বসে বসে চিন্তা করতাম যে যদি সরকারে যেতে পারে কি কি করব, কত সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা, কত সালের মধ্যে খাদ্য নিরাপত্তা, এগুলি আমি সব নোট করেছিলাম, লিখেছিলাম। আর এই যে সার্বজনীন পেনশন স্কিম, আমরা আমাদের এরপর অনেক আগে, আমি বাংলাদেশে আসার পর আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা সবসময় খুব নির্যাতিত হয়েছে, সবসময় তাদের উপর কারা যন্ত্রণা, তাদের ছেলেমেয়েরা কষ্ট ভোগ করেছে, তাদের উপর অকথ্য অত্যাচার ধরে নিয়ে তাদেরকে নির্যাতন এভাবে মেরে ফেলা, গুম করে ফেলা। এই অবস্থা থেকে আমাদের নেতা কর্মীদের তাদের পরিবারের সুরক্ষার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। সেটা আমাদের আওয়ামী ফাউন্ডেশন গঠন করে তার মাধ্যমে এই ধরনের একটা পেনশন ব্যবস্থা আমরা কিন্তু প্রবর্তন করি, কিন্তু সেটা আমরা চালু রাখতে পারিনি। কারণ এরপরে মার্শাল্লাহ হয়, সব অ্যাকাউন্ট সিজ হয়ে যায়, আমাদের সব নেতা কর্মী জেলে যায়, নানা রকম কারণে সেটা আমরা বাস্তবায়ন সঠিকভাবে করতে পারিনি। যার ফলে আমাদের এই চিন্তাটা মাথার মধ্যে সবসময় ছিল যে একটা, সেটা ছিল শুধু আমাদের পার্টির জন্য। কিন্তু পরবর্তী যখন আমরা 96 সালে সরকার আসলাম, তখন থেকে চিন্তা করতাম যে সার্বজনীনভাবে মানুষের জন্য কি করা যেতে পারে, এই ধরনের কোনো একটা ব্যবস্থা নেওয়া যায় কিনা। 2008-এর নির্বাচন ইস্তেহারে আমরা এই সার্বজনীন পেনশন স্কিম, এটা আমরা সিদ্ধান্ত নিই, তবে এটা করবার জন্য যথেষ্ট সময় লাগে। আর তাছাড়া তখন মানুষের আর্থসামাজিক অবস্থাও খুবই খারাপ ছিল, সেখানে মানুষের মাথাপিছু আয় একেবারে খুব নিম্ন স্তরে, অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ লেগে থাকে। এইরকম নানা অবস্থা চড়াই উতরাই পার হয়ে আমরা আসতে থাকি। আজকে আমি সত্যি খুব আনন্দিত যে এত বছর সময় দেওয়ার পরেও আমরা আমাদের সেই লক্ষ্যটা অর্জন করতে পারছি। যেটা করতে চেয়েছিলাম শুধু দলের জন্য, শুধু দলের জন্য না, আজকে আমরা সারা বাংলাদেশের মানুষের জন্যই আমরা এটা করতে পারছি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেটাই হচ্ছে মানে আমাদের জন্য আত্মতুষ্টির বিষয় যে আজকের দিনে এটা আমরা করতে চাচ্ছি। এবং জাতীয় সংসদে আপনারা জানেন যে আমরা সার্বজনীন পেনশন আইন 2023 পাশ করেছি এবং এর বিধিবিধান তৈরি করা হয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই বছরই পেনশন স্কিম চালু করা হবে। ইতিমধ্যে পেনশন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। বর্তমান দেশে জনগণের আর্থিক সমর্থ জীবনযাত্রার মান বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, আমরা দারিদ্রের হার কমিয়েছি, সেই দিকে লক্ষ্য করে হতদরিদ্রের হার আমরা কমিয়েছি, ভূমিহীন গৃহহীন তারা যারা, তাদেরকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি যাতে কোনো মানুষ ঠিকানাবিহীন না থাকে। সেটাও আসলে জাতির পিতার একটা লক্ষ্য ছিল, তিনি এই কাজটাও শুরু করেছিলেন। এবং আমরা যে অঙ্গীকার করি সেটা আমরা রাখি, সেটাই আজকে প্রমাণ করছি। সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হলে 18 থেকে 50 বছর বয়সে একজন সুবিধাভোগী, 60 বছর বয়স পর্যন্ত এবং 50 বছর অধিক বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম 10 বছর পর্যন্ত প্রতি বছরে যে চাঁদা দিতে হবে, সেই চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। আর সার্বজনীন পেনশন স্কিমের সর্বমোট 6টি স্কিমের মধ্যে আমরা আজকে 4টি চালু করছি, 4টি স্কিম। সেগুলো হলো প্রবাসী কর্মীদের জন্য প্রবাস
অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা সহকর্মী নিযুক্তদের জন্য সুরক্ষা, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী ও প্রতিষ্ঠানের জন্য প্রগতি এবং দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণের জন্য সমতা। আর বাকি দুটি স্কিম সুবিধাজনক সময় পরবর্তীতে চালু হবে। প্রথমে এই 4টি স্কিম নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি, কারণ মানুষ যখন একটা বৃদ্ধ হয় বা পরিণত বয়স হয়, যখন আয় রোজগারের কোনো সামর্থ্য থাকে না অথবা অসুস্থ হয়ে কর্মহীন হয়ে পড়েন, কাজকর্ম করতে পারেন না, সেই সময় তাদের অন্তত একটা সুরক্ষা ব্যবস্থা থাকবে। তাছাড়া অনেক সময় বয়স্ক ব্যক্তিরা পরিবারের কাছে বোঝা হয়ে যায়, এমন কোনো সময় ছেলে মেয়েও দেখতে চায় না। তো এই অবস্থায় অসহায় হয়ে যান এই বৃদ্ধরা। তো এই অসহায় যাতে না হন, যেহেতু সেই লক্ষ্য নিয়ে বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা আমরা চালু করেছিলাম, আজকে আমরা এই পেনশন স্কিমটা চালু করে দিলাম, যে যারা এই ধরনের ভাতা নিতে পারেন না বা তাদের জন্য একটা সুরক্ষা ব্যবস্থা হবে। আর যারা ভাতা পাবেন তারা তো আছে, যখন এই স্কিমের আওতায় চলে আসবে তখন আর ভাতার প্রয়োজন হবে না। কাজে আমরা এই বয়স্করা একটা সুরক্ষা পাবেন তাদের জীবনে, তাদের চিকিৎসা, ঔষধপত্র কেনা, প্রয়োজনীয় জিনিস কেনা, কারো কাছে হাত পাততে আর হবে না, আর হাত পেতে কারো মুখের ঝামটাও খেতে হবে না। সেই জন্যই একটা সম্পূর্ণ সম্মানের সাথে বাঁচার একটা সুযোগ পাবেন, সেই সুযোগটা করে দেওয়াটাই আমাদের লক্ষ্য। সেভাবে আমরা করছি, কারণ আমাদের যারা সরকারি চাকরিজীবী তারা তো পান পেনশন, কিন্তু যারা চাকরি করেন না তারা তো পান না। কাজে এটা সরকারি চাকরিজীবীদের জন্য না, এটা যারা সরকারি বেতন পাবেন বা সরকারি পেনশন পাবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। তার বাইরে যে জনগোষ্ঠী, শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি, যাতে করে তারাও একটু সম্মানজনক ভাবে বাঁচতে পারেন। আর যার ফলে মানুষের মাঝে যে বৈষম্যটা আছে সেই বৈষম্যটাও দূর হবে। কারণ আমরা আওয়ামী লীগ, আমাদের নীতি আদর্শই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। আমরা সবসময় জনগণের মঙ্গলের কথাই চিন্তা করি, জনগণের কল্যাণের জন্যই কাজ করি, কারণ এই আদর্শ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের শিখিয়েছেন। কাজে সেই আদর্শ নিয়ে কাজ করি বলেই আজকে সরকার আসার পর থেকে আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি। আজকে আমরা যে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি, একটি ঘর যখন একটা মানুষ পায় তার মুখের সেই হাসি আর আনন্দ অশ্রু, এটাই সব থেকে বড় পাওয়া। আমরা ইতিমধ্যে প্রায় 8,29,607টি ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে বাড়ি নির্মাণ করে দিয়েছে। সে 1997 সাল থেকে শুরু করেছিলাম, মাঝখানে তো আমরা 8 বছর ক্ষমতায় ছিলাম না। যার দ্বিতীয়বার আসার পর থেকে এখন আমরা ব্যাপকভাবে সে কাজ করে যাচ্ছে। আর মাত্র অল্প কিছু বাকি আছে, এরপর কেউ আর ঠিকানাবিহীন বাংলাদেশে থাকবেন না, এটাই আমাদের কথা। বাংলাদেশের উপর অনেক ঝড় বয়ে গেছে, একদিকে সেই কোভিড-19 অতিমারি, তারপরে করে যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, এর উপর আবার আমাদের কিছু সেই মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা রাজনৈতিক দলের অগ্নি সন্ত্রাস, মানুষ খুন, হত্যা, রাস্তা নষ্ট করে দেওয়া, কেটে ফেলা, ঘর বাড়ি পোড়ানো, 500 স্কুল পোড়ানো, 3,836টা বাস গাড়ি সব পোড়ানো, এই জ্বালাও পোড়াও সন্ত্রাস, হরতাল অবরোধ, অনেক কিছু ভিতর দিয়ে আমাদের পার হতে হয়েছে। কিন্তু আমরা যেহেতু জনগণ আমাদের পাশে আছে, প্রাকৃতিক দুর্যোগ, অতিমারি, তারপর আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগ, সব মোকাবেলা করেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা একমাত্র বাংলাদেশের জনগণ। আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে তাদের আস্থা বিশ্বাস পেয়েছি, কাজে তাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আজকে সকল ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, প্রত্যেক মানুষের ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছানোর অঙ্গীকার করেছিলাম, সেটাও আমরা রক্ষা করেছি। সুপেয় পানির ব্যবস্থা করেছি, স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করেছি, স্কুলগুলি সমস্ত উন্নত করে দিচ্ছি, শিক্ষার ব্যবস্থা করেছি, আমরা বিভিন্ন জেলায় জেলায় স্কুল এবং বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, প্রতি উপজেলায় কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, আমরা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার তৈরি করে দিচ্ছি। এভাবে মানুষের সেবায় যে যে কাজ দরকার আমরা কিন্তু তা করে যাচ্ছি, এবং সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপকভাবে অর্থ আমরা বরাদ্দ দিচ্ছি। কারণ আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে বাবা মা ভাই সবই তো হারিয়েছে, আমার তো কেউ নেই। 81টা জন দেশ ফিরে আসি,
আমি তো আমার আপনজন কাউকে দেখিনি যারা আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিল যাওয়ার দিন, কিন্তু হ্যাঁ আমি পেয়েছি এদেশের মানুষকে। আর এদেশের মানুষই আমার পরিবার, আর এদেশের মানুষই আমার আপনজন। সেই চিন্তা চেতনা নিয়েই কিন্তু আমি দেশ পরিচালনা করি, যে দেশের প্রত্যেকটা মানুষ যেন একটু ভালো থাকতে পারে। তাতে আমি মনে করি আমার বাবার আত্মা শান্তি পাবে, তার আত্মা নিশ্চয়ই তিনি ব্যস্ত থেকে দেখেন, আমার মার আত্মা শান্তি পাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা তাদের জন্য দোয়া করবেন, আমার বাবার এই রেখে যাওয়া কাজ আমি যেন সম্পন্ন করে এদেশের প্রত্যেকটা মানুষের জীবন অর্থবহ করে তাদের জীবন মান উন্নত করতে চাই। কারণ তিনি বাবার এই কথাই বলেছেন যে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ, সেই সাথে উন্নত জীবন দান করাই এদেশের মানুষের কল্যাণেই কাজ করাই তার একমাত্র লক্ষ্য। তিনি বলেছেন যে তিনি যদি উন্নত জীবন না দিতে পারেন তাহলে এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। তো এই স্বাধীনতা আমরা ব্যর্থ হতে দেব না, এই স্বাধীনতা ব্যর্থ হবে না, এই স্বাধীনতা ব্যর্থ হয়নি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমি শুধু সেটুকুই বলবো আমার বাবাকে, যে আপনি আজকে দেখেন আপনি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে দেশকে রেখে গিয়েছিলেন, আর আপনার আদর্শের পথ বেয়ে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ইনশাল্লাহ এই উন্নয়নশীল দেশ হিসেবেও বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। শুধু বাংলাদেশের মানুষের কাছে এটি আমার আর্জি থাকবে যে তাদের আস্থা, বিশ্বাস আর ভালোবাসা এটাই হচ্ছে আমার চলার শক্তি। কাজে সেই আস্থা বিশ্বাসটা আপনারা রাখবেন, সেটাই আমি চাই। আজকে আমি আবার বলছি, আমি সত্যি খুব আনন্দিত যে আজকের দিনে আমি এটা করতে পারছি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে এই স্কিম তৈরির সাথে আমি জানি আমাদের অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগ সংশ্লিষ্ট যারা সকলে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আপনাদের সকলকেই, এই যে কাজটা করাটা কঠিন কাজ ছিল, আমরা এত বছর ধরে এটাকে করার জন্য চেষ্টা করে যাচ্ছি, সবাইকে নিয়ে আমরা কাজ করেছি। কাজে সেই দিকে আমি মনে করি যে আজকে আপনারা যেভাবে এই কাজটাকে সফল করলেন, সেজন্য আমি আমার অর্থ বিভাগ সংশ্লিষ্ট যারা কাজ করছেন সকলে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং প্রয়াত অর্থমন্ত্রী আমাদের মোহিত সাহেব, তার সঙ্গে এই ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি, অনেক মিটিং হয়েছিল। কাজে আমি তার কথাও আজকে স্মরণ করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। আর সেই সাথে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি অর্থ সচিব থাকতে এটার বারবার আমি চাপ দিচ্ছিলাম যে এটা একটু তাড়াতাড়ি করা দরকার, কারণ আমাদের তো সামনে ইলেকশন, এরপরে যদি আমরা আসি ভালো, আর না হলে এদেশের মানুষের কথা আর কেউ এভাবে চিন্তা করবে বলে আমার মনে হয় না। সেই জন্যই আমরা চাচ্ছিলাম এটা দ্রুত চালু করে দিতে, যেন মানুষের জীবনটা অন্তত অর্থবহ হয়। আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, ডিজিটাল সেন্টার আছে, ডিজিটাল সেন্টারের মাধ্যমেও সবাই সেখানে রেজিস্ট্রেশন করা বা টাকা পাঠানো বা স্কিমের সার্বজনীন স্কিমে সংযুক্ত হতে পারবে। আর যাদের নিজের মোবাইল ফোন অথবা যাদের অনলাইন ব্যবহার করার অভ্যাস আছে তার মাধ্যমে করতে পারবেন, বা ব্যাংকে সরাসরি যে টাকা জমা দিয়েও এই স্কিমের সাথে সংযুক্ত হতে পারবেন। নানাভাবে এই সুবিধা করে দেওয়া হচ্ছে। এখন তো সকলের হাতেই মোবাইল ফোন, আজকে সারা বাংলাদেশে ওয়াইফাই চালু আছে, ব্রডব্যান্ড আমরা প্রতি ইউনিয়নে পৌঁছে দিচ্ছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আমরা উৎক্ষেপণ করেছি। কাজে অনেক প্রযুক্তি আমাদের সুবিধা করে দিয়েছে। আজকে ডিজিটাল বাংলাদেশের এই সুযোগ নিয়ে এই পেনশন স্কিমের সাথে সংযুক্ত থেকে নিজের জীবন মানকে আপনারা উন্নত করতে পারবেন। সেই লক্ষ্য নিয়ে আমাদের এই কাজটি করা। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আবার আমাদের অর্থ বিভাগ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং আমাদের বাংলাদেশ ব্যাংক এবং বিশেষ করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই আজকে এই ধরনের একটা উদ্যোগ আমরা সফল করতে পারছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আর এই সার্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চৌধুরী হোক।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে এই মুহূর্ত থেকে সর্বজনীন পেনশন স্কিমে চাঁদাদাতাদের নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ পর্যায়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার একটি ডেমো আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের দেশে এবং বিদেশে বিভিন্ন প্রান্তে রেজিস্ট্রেশন কার্যক্রম সমাপ্ত হলো, আপনারা দেখছেন। এবারে আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং সৌদি আরবে আমরা যুক্ত আছি, আমি প্রথমেই গোপালগঞ্জ জেলায় যেতে চাই। গোপালগঞ্জ জেলা প্রান্তে সেখানে সঞ্চালনার জন্য অনুরোধ করছি কাজী মাহবুবুল আলম, জেলা প্রশাসক গোপালগঞ্জ। ছাত্রদের মধ্যে সবসময় গোপালগঞ্জ আমি খালি গোপালগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কাজী মাহবুল আলম, জেলা প্রশাসক গোপালগঞ্জ, আপনাকে জাতির পিতার জন্মস্মৃতি ধন্য গোপালগঞ্জ জেলা হতে স্বাগত জানাচ্ছি। শোকাবহ আগস্ট মাসে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাঙালি জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অত্যন্ত ব্যথিত চিত্তে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাত বরণকারী মেহসী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও অন্যান্য সকল শহীদকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত নারীদের। স্মরণ করছি জাতীয় 4 নেতাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রান্তে শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধিবৃন্দ, মিডিয়া কর্মী, ছাত্রছাত্রীগণ ও সর্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত সকল শ্রেণী পেশার প্রতিনিধিশীল ব্যক্তিগণ। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারি পেনশন সুবিধার আওতা বহির্ভূত সকল শ্রেণী পেশার জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের আপনার যে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ছিল, আজকে তার সফল বাস্তবায়ন হতে চলেছে। বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সামাজিক নিরাপত্তা অধিকারকে অন্তর্ভুক্ত করেছিলেন। তারই এই পদাঙ্ক অনুসরণ করে 1996 সালে সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে প্রথমবারের মতো প্রবর্তন করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতা, যার মাধ্যমে কয়েক কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত হয়েছে। আবার আপনার এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে দেশে প্রথমবারের মতো সকল শ্রেণী পেশার মানুষের জন্য প্রবর্তিত হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম, যার মাধ্যমে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রের অভিধা অর্জনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবক। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাঝে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আজকে রেজিস্ট্রেশন সম্পন্নকারী চাঁদাদাতা আছেন। আপনার সানুগ্রহের সম্মতি বলে তাদের একজনকে তার অনুভূতি প্রকাশের জন্য মাইক্রোফোন হস্তান্তর করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাঝে সর্বজনীন পেনশন স্কিমের সমতা স্কিম, যেটা হতদরিদ্রদের জন্য, সহকর্মী নিয়োজিত হতদরিদ্রদের জন্য যে স্কিমটি, সেটার একজন চাঁদাদাতা আছেন যিনি আপনার স্বপ্নের আশ্রয়নের একজন উপকারভোগী। আপনার সানুগ্রহ সম্মতি পেলে তাকে তার অনুভূতি প্রকাশের জন্য মাইক্রোফোন হস্তান্তর করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ সম্মতি পেলে তাকে তার অনুভূতি প্রকাশের জন্য মাইক্রোফোন হস্তান্তর করতে পারি। তিনি একজন আশ্রয়নের অনুমতি দিচ্ছি। হ্যাঁ, না ঠিক আছে।
মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম দুলালী আক্তার। আমার অল্প বয়সে বিয়ে হয়। আমার দুটো সন্তান হওয়ার পর আমার স্বামী আমাকে রাইখা চলে যায়। তখন আমার দাঁড়াবার বা মাথা গোজার মতো কোনো ঠাঁই ছিল না। তখন আপনার দেওয়া আশ্রয় কেন্দ্রে আমি থাকি। আমার বাচ্চা দুটো নিয়ে আমি খুব ভালো আছি। এখন আর আমার কোনো দুঃখ নেই। আপনার দেওয়া নতুন একটা সুযোগ পেয়েছি, এটা শুনে আমি আরো খুশি যে আমি পেনশন পাবো। আমি আগে জানতাম যারা সরকারি চাকরি করে তাদের জন্য এই পেনশনের ব্যবস্থা করা হয়। এখন আমাদের সাধারণ মানুষের জন্য এই পেনশন ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনার জন্য দোয়া এবং শুভ কামনা করি। আপনি আমার হয়তো বুড়ো বয়সে এই পেনশন পেয়ে কারোর কাছে হাত পাতা লাগবে না। আমি মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, বঙ্গবন্ধুকে বেঁচে নসিব করুক এবং আমার মা মাননীয় প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করুক এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়ে আমাদের মাঝে বেঁচে থাকেন, দীর্ঘজীবী হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম সবাইকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই চাঁদাদাতার অনুভূতি শুনলেন। আমাদের এই পর্যায়ে আমাদের এখান থেকেই অনুভূতি প্রকাশ সম্পন্ন হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ জেলা প্রশাসক গোপালগঞ্জ। এবার স্যার আমরা রংপুর জেলায় যাচ্ছি। রংপুর জেলা প্রান্তে উপস্থিত আছেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, তাকে সঞ্চালনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ মুবাশির হাসান, জেলা প্রশাসক রংপুর। আপনাকে সম্মানিত রংপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনন্য সাধারণ অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত করার জন্য। আমি শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা করে স্মরণ করছি 1975-এর 15ই আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, 30 লাখ শহীদ এবং দু লক্ষাধিক সম্ভ্রম হারানো মা বোনকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের রংপুর জেলার কৃতি সন্তান, দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, দিন বদলের সনদ থেকে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশের ঐতিহাসিক অভিযাত্রায় দেশের আপামর জনগণের জীবন মানের প্রতিটি সূচকে আমূল উন্নয়ন সাধিত হয়েছে। সেই উন্নয়নের ধারায় নতুন মাত্রা যুক্ত করেছে সর্বজনীন পেনশন স্কিম। মাননীয় প্রধানমন্ত্রী, আজ রংপুর প্রান্তে আমার সাথে উপস্থিত আছেন রংপুরের মাননীয় সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব এইচ এ নাসিকুর রহমান এমপি। উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ, উপস্থিত আছেন ডিআইজি রংপুর রেঞ্জ, মেয়র রংপুর পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং দুজন রেজিস্ট্রেশন করেছেন যারা সমতা এবং সুরক্ষা স্কিমের চাঁদাদাতা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার পাশে উপবিষ্ট আছেন জনাব ইফতেখার আজাদ, যিনি পঙ্গু পিতার একমাত্র উপার্জনক্ষম সন্তান, যিনি পেশায় একজন কৃষি শ্রমিক এবং দিনমজুর। তিনি আজকে আমাদের সুরক্ষা স্কিমের একজন চাঁদাদাতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার সানুগ্রহ অনুমতি পেলে আমি আমার সেই চাঁদাদাতার কাছে মাইক্রোফোন হস্তান্তর করব। হ্যাঁ, বলেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। বসে বলতে পারবো, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমরা কৃষি কাজ করি, কৃষকের ফি পেনশন তফসিল আজ প্রধানমন্ত্রী সেখান করি দেখাইল। 1 মিনিট। 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 1 মিনিট।
তুমি বলো, তোমার মনে যে কথা আছে সব বলো, কোনো অসুবিধা নাই। খুব নিশ্চিন্ত লাগে স্যার, বুড়া বয়সে তো আর কোনো কাজ কাম করবে পাবার নাও, পেনশন থাকলে আর মোর কোনো চিন্তাই নাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তোমার বুড়ো হতে অনেক দেরি, এত তাড়াতাড়ি তো বুড়ো হবে কেন? তোমার বুড়ো হতে তো অনেক দেরি। তুমি পেনশন স্কিমে যুক্ত হচ্ছে, খুব ভালো। সেই সাথে তোমার কাজ করো, নিজের পায়ে দাঁড়াও, আর বৃদ্ধ বয়সে এই সুরক্ষাটা পাবা। দোয়া করুন। বাবা মাকে দেখো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রান্ত থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এবারে আমরা বাগেরহাট যাচ্ছি। বাগেরহাট জেলা প্রান্তে উপস্থিত আছেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, তাকে সঞ্চালনার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। সর্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাটের সাথে ভার্চুয়ালি যুক্ত হয় আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শোকাবহ এই আগস্টে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি 15ই আগস্ট কালো রাতে শাহাদত বরণ করি মহিষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের অন্যান্য শহীদদের প্রতি। স্মরণ করছি জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনকে। মাননীয় প্রধানমন্ত্রী, সর্বজনীন পেনশন স্কিম চালু হয় অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত ব্যক্তিবর্গকে বৃদ্ধ বয়সে অন্যের মুখাপেক্ষী হতে হবে না। সবাই সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন এবং আমাদের বয়স্ক জনসাধারণের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু আমাদের প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আপনি রাত দিন পরিশ্রম করে চলেছেন। অসহায়, গরিব, দুঃখী এবং দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে আপনি গ্রহণ করেছেন নানা কর্মসূচি। আমরা মাঠ পর্যায়ে আপনার গৃহীত সকল কর্মসূচির সফল বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। আপনার নেতৃত্বেই 2041 সালের মধ্যে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট প্রান্তে উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার মহোদয়, পুলিশ সুপার সহ দপ্তর প্রধানগণ, জেলা পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন পেনশন স্কিমের সম্মানিত চাঁদাদাতা। মাননীয় প্রধানমন্ত্রী, সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশনকারীদের মধ্যে প্রগতি স্কিমের রেজিস্ট্রেশনকারী আপনার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি সানুগ্র সম্মতি দিলে আমি তার হাতে মাইক্রোফোন হস্তান্তর করব। মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আগস্ট মাস শোকের মাস। আমি শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আপনার ছোট ভাই শেখ রাসেল সহ 15ই আগস্টের কালো রাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রিজিয়া পারভিন। আমি একজন বেসরকারি চাকরিজীবী এনজিও কর্মী। আমি আপনার সার্বজনীন প্রগতি পেনশন স্কিমে তালিকাভুক্ত হয়েছি। আমার বাড়ি বাগেরহাট মিঠাপুকুর পাড়। ডাক্তার জালাল হায়দারের ছেলের বউ আমি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি 23 বছর বেসরকারি সংস্থায় কাজ করেছি। তারপর সেই অভিজ্ঞতা নিয়ে আমি আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে ছোট এনজিও গড়ে তুলেছি। এই এনজিও থেকে মাননীয় প্রধানমন্ত্রী নারীর শিক্ষা থেকে ঝরে পড়া রোধে, জেন্ডার সমতা প্রতিষ্ঠায়, নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন বেসরকারি চাকরির কি রকম দারুণ অনিশ্চয়তা। এখানে 9টা 5টা অফিসের সুবিধা নাই, এখানে পেনশন নাই, এখানে চাকরি আজ আছে তো কাল নেই। দারুণ রকমের একটা অনিশ্চয়তা এবং দুশ্চিন্তায় বেসরকারি কর্মীরা তাদের জীবন পার করেন। শেষ বয়সে এসে তাদেরকে আরো টেনশনে পড়তে হয়। ছেলে মেয়ের লেখাপড়ার কি হবে, তাদের বিয়ে শাদীর ব্যাপার আছে, ঘর বাড়ির বিষয় আছে, শেষ বয়সে কি খাবেন, সন্তানদের সাথে যদি তাদের অবনিবানা হয় তাহলে কোথায় থাকবেন, নানা ধরনের এই যে টেনশন, এই টেনশন তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সেই অবস্থা থেকে একটা আপনার যে জনকল্যাণমুখী ভাবনা, আপনি সেই চিন্তা দিয়ে আমাদের বেসরকারি পর্যায়ে সকল কর্মী যারা আছে তাদের দুশ্চিন্তাকে দূর করে দিয়েছেন।
বেসরকারি পর্যায়ে যারা চাকরি করে তারা তো কোনোদিন ভাবতেও পারেনি যে তারা সরকারি চাকরিজীবীদের মতো পেনশন পেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই যে উদ্যোগ গ্রহণ করেছেন, সারা বাংলাদেশের বেসরকারি কর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন, আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আজীবন, আপনি প্রধানমন্ত্রী হিসাবে আজীবন নির্বাচিত থাকেন। আমরা আপনার জন্য দোয়া করি। সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। তো ভালো থাকেন, ঠিক আছে, অনেক ধন্যবাদ। দোয়া করবেন। না, ভালো থাকেন আপনারা। এই যে আত্মবিশ্বাস ফিরে আসবে, সেই সাথে অন্যকে উদ্বুদ্ধ করতে পারবেন, অন্তত পরবর্তী জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবেন, সেই আশা। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছেন। নারীর ক্ষমতায়নে আপনি বিশ্বের রোল মডেল, আমরা অনুপ্রাণিত হই। এনজিও কর্মী যারা আছি, আপনি আমাদের হৃদয়ের মনিকোঠায় সর্বদা বিরাজ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ বাগেরহাট জেলা প্রান্তে যারা আছেন। স্যার, এবার আমরা একটু বাংলাদেশের বাইরে যাচ্ছি। আমরা সৌদি আরবে বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে দীর্ঘদিন যাবত। আমরা বাংলাদেশ মিশন সৌদি আরবের জেদ্দা কনসুলেট জেনারেল প্রান্তে উপস্থিত হচ্ছি। সেখানে কনসাল জেনারেল আছেন নাজমুল হক, তাকে সঞ্চালনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি না এলে বাংলাদেশ স্বাধীন হতো না, যিনি না এলে আমরা নিজেদেরকে বাংলাদেশি বলে পরিচয় দিতে পারতাম না, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একই সাথে গভীর শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মক্কা মদিনা তথা সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বসবাসরত প্রায় 14 লক্ষ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই যুগান্তকারী উদ্যোগটি গ্রহণ করবার জন্য। এটি প্রবাসী বাংলাদেশিদের শেষ জীবনে আর্থিক নিরাপত্তা প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখানে বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকজনের সাথে এই স্কিমগুলি নিয়ে কথা বলেছি। তারা খুবই উল্লসিত এবং অধিকাংশই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তারা এই স্কিমে অংশগ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেমনটা বলেছেন যে আজকে একটা অনন্য সাধারণ দিন, একটি অনন্য সাধারণ ঘটনা। আজকে আমরা জেদ্দাবাসী, জেদ্দা মিশন অত্যন্ত গর্বিত আজকে এই অনন্য সাধারণ ঘটনার একটা অংশ হতে পেরে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমাদের সাথে দুইজন আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, একজন হচ্ছেন জনাব আব্দুল মুতিব শিপলু, উনি এখানে একটা আল আবির কোল্ড স্টোরেজে কর্মরত আছেন। আরেকজন আছেন মিসেস সালমা রহমান, তিনি বাংলাদেশ কমিউনিটি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সদয় অনুমোদন দেন তাহলে আমরা প্রথমে আব্দুল মুতিব শিপলুর নিকট তার অনুভূতি জানতে পারি। হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আব্দুল মুতলিব শিপলু, আমার বাড়ি সিলেট বিনিবাজার। আমি সৌদি আরব জেদ্দা প্রবাসী আল আবির কোল্ড স্টোরে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রায় 7 বছর হয়েছে সৌদি আরব আসছি। সৌদি আরব আসার পর থেকেই প্রতি মাসে বেতন পাই, যেটা স্যালারি পাই 1 টাকাও রাখতে পারি না, খরচ হয়ে যায়। মানে খুব টেনশনে থাকতাম যে দেশে গেলে কি করবো, কি খাবো, এটা নিয়ে অনেক চিন্তা করতাম। তো এখন আলহামদুলিল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা সুযোগ পাইছি যে শুধু সরকারি চাকরিজীবী না, আমরা প্রবাসী যারা আছি বেসরকারি চাকরিজীবী, তারাও কোনোদিন দেশের বাড়িতে গেলে ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। এইটা হচ্ছে আমার মানে আজকের দিনে অনেক খুশি লাগতেছে যে এটা একটা স্কিমে, আমি প্রবাসী স্কিমে রেজিস্ট্রেশন করে অনেক খুশি হয়েছি। আর আমি দোয়া করি যে মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ আরো অনেক বড় বানাক, অনেক দীর্ঘায়ু কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শিপলু।
মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি অন্যান্য জেলা থেকে একজন করে বলেছে, কিন্তু আমাদের এখানে দুজন উপস্থিত আছেন। আমি কি মিসেস সালমা রহমানের কাছে যাব ম্যাডাম? মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই, যত প্রবাসে তো তাদের তো একটু বেশি দিতে হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমার নাম সালমা রহমান, আমার দেশের বাড়ি গোপালগঞ্জে, আমি এখানে শিক্ষক হিসেবে কর্মরত আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রায় 23 বছর ধরে জেদ্দাতে আছি। আসলে পরিবার পরিজন নিয়ে এখানে থাকায় দেখা যায় যে আমাদের আসলে এখানে সঞ্চয়ের সুযোগটা খুবই কম, আর এখানে স্থায়ীভাবে আমরা থাকতে পারবো না, আমাদের দেশে তো এক সময় না এক সময় চলে যেতেই হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য সাধারণ মানুষের জন্য এই যে সার্বজনীন স্কিম ব্যবস্থাটা চালু করেছেন, সেটা থেকে আমরা প্রবাসীরা দেশে যাওয়ার পর খুবই উপকৃত হব। আমি আজ খুবই আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী যে এই ধরনের একটা মহৎ উদ্যোগ আপনি গ্রহণ করেছেন। আমরা আসলে এর আগে এই ধরনের উদ্যোগ কখনো পাইনি। তো এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমি মন থেকে দোয়া করছি আপনার জন্য। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো থাকুক বাংলাদেশের প্রতিটি মানুষ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ মিসেস সালমা রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জেদ্দার কনসুলেট প্রান্তে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিচ্ছি। স্যার, আমরা আপনি সমাপনী কোনো বক্তব্য দিবেন স্যার? সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।